লুইদা বোগেনভেল, যার নামে খ্যাতিটা আছে, উনি বোগেনভেলি আবিষ্কার করেছিলেন এবং বোগেনভেলিয়া উনি ছড়িয়েছেন সারা পৃথিবীতে। সেটা কিছুদিন আগে পর্যন্ত ভাবা হতো এই কথাটাই সত্যি, আসলে এই কথাটা সত্যি না। লুইদা বোগেনভেল একজন ক্যাপ্টেন ছিলেন জাহাজের, এবং তার জাহাজটা পাঠানো হয়েছিল সরকার থেকে কিছু মূল্যবান খনিজ পদার্থ কোথায় পাওয়া যায় সেগুলো খুঁজে বেড়াতে, তাতে সরকারের প্রফিট হবে সেই কারণে। কিন্তু লুইদা বোগেনভেলের জাহাজে একজন বোটানিস্টকে নেওয়া হয়েছিল, বোটানিস্টকে নেওয়া হয়েছিল যে ওই সব খনিজ পদার্থ খুঁজতে খুঁজতে গিয়ে যদি কিছু আবার স্পিসিস টিসিস পাওয়া যায় সেটা করে আসে। কমার্সন ছিলেন আসলে জন্মরোগী, তার অসুখ টসুখ ছিল, খুব একটা এক্সপ্লয়েট এদিক ওদিক ঘুরে বেড়ানো এগুলো ক্ষমতা ওর ছিল না, শারীরিক ক্ষমতা ছিল না। ওর এক বান্ধবী ছিল, সে ভদ্রমহিলার নাম হচ্ছে জ্যান বারে। এখন এই জ্যান বারে কমার্সনের হয়ে কালেকশন গুলো করতেন, এবং বেশ কিছু রিসার্চ উনি করে দিতেন, নামটা তো একটা। এই ভদ্রমহিলা বাইরেই ছিলেন পুরো আলোচনা। এবং যখন এই জাহাজে কমার্সনকে চাকরি দেওয়া হলো, কমার্সন তখন ওদের বললেন যে আমি যাবো, কিন্তু আমাকে আগে অ্যাসিস্ট্যান্ট নিয়ে যেতে হবে। তো বললো ঠিক আছে নিয়ে যাবেন, তার মাইনে দেওয়া হবে। এইটা একটা সিনেমা হওয়ার মতন ব্যাপার। জ্যান বারে একজন পুরুষের ছদ্মবেশ নিলেন, কারণ তখনকার দিনে জাহাজে মহিলাদের ওটা অপরাধ ছিল, নিয়ে যাওয়া যেত না। জ্যান বারে একজন পুরুষ, মানে ওই খানসামা গোছের একটা ছদ্মবেশ নিয়ে কমার্সনের সঙ্গে জাহাজে উঠলেন, এবং গাছটা যে আবিষ্কার এটা করেছিলেন জ্যান বারে, কমার্সন নয়। জ্যান বারে একজন লোককে নিয়ে গিয়েছিলেন পাহাড়ে, ব্রাজিলে, ওই গাছটা স্পিসিসটা সেখান থেকে পেয়ে স্পিসিসটা কালেকশন করে উনি নিয়ে আসেন। এই গাছটা জাহাজে রাখা ছিল, তারপরে তো বছর খানেক ধরে জাহাজটা করছিল, বিভিন্ন জায়গায় এক্সপ্লয়েট করছিল, যে মূল কাজটা এসেছে মূল কাজটা দেখছিল তারা। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, ওই হাওয়াই দ্বীপপুঞ্জের কাছাকাছি একটা দ্বীপের কাছে এসে ওই জ্যান বারের পরিচয়টা নাবিকদের মধ্যে প্রকাশ পেয়ে যায়। প্রকাশ পেয়ে যাওয়ার ফলে যেটা ঘটে, এক তো হচ্ছে দেশে ফিরে গেলে আইনত অপরাধ, কারণ মহিলা জাহাজে উঠেছে, এটা উঠতে পারে না। আর দ্বিতীয়ত জাহাজের মধ্যে তার নিরাপত্তা বিঘ্নিত হবে সমস্ত নাবিকদের মধ্যে। তখন কি করা যায়? তখন জ্যান বারেকে বাঁচাবার জন্য কমার্সন করলেন কি, লুইদা বোগেনভেলকে গিয়ে বললেন যে আপনি এই ভ্যারাইটিটা যেটা বেরিয়েছে এটা বিখ্যাত হবে, আমরা বুঝতে পারছি নতুন একটা ভ্যারাইটি, এটা বিখ্যাত হবে, এই গাছটার নামটা আপনার নামে করবেন, তারপরে পরিবর্তে আপনি মেয়েটাকে বাঁচান। এটা করার পরে তখন লুইদা বোগেনভেল করলো কি, ওদের দুজনকে ওদের বাঁচিয়ে একটা ওখানকার দ্বীপে নামিয়ে দিল, ইউরোপ ফিরল না, কারণ ইউরোপে ফিরে গেলে আবার তো জেল হয়ে যেত। ফলে ওকে একটা দ্বীপে নামিয়ে দিল ওদের, ওইখানে একটা জনমানবহীন দ্বীপ না, ওখানে বসতি আছে, লোকজন আছে, ওরা ওখানে থেকে গেল এবং বছরখানে ওখানেই ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে কমার্সন তারপরে মারা গেল, অসুস্থ হয়েছিল, কিছুদিন অসুস্থ ছিলই, কাজে ও মারা গেল কিছুদিন পরেই। জানবারে তখন জেল হবে আর যাই হোক না কেন ফিরে গেল। স্পিসিসটা তখন নিয়ে গিয়ে ইউরোপে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেটার নাম ওই লুইদা বোগেনভেলিয়ার নামে বোগেনভেলিয়া নামটা দেওয়া হয়েছিল। আর আপনারা এই যে নামকরণটা এখানে রেখেছেন, বানানটা ভুল আছে, ঠিক হয়নি। আচ্ছা, যাই হোক, তো এখন বোগেনভেলিয়ার নামে এটা হয়েছিল, লুইদা বোগেনভেল। কিন্তু আসল আবিষ্কারক হচ্ছে জ্যান বারে, এবং তার নামটা কেউ জানতোই না। অনেক পরে অবশ্য জ্যান বারে কমার্সন মারা যাওয়ার পরে আবার মেইনল্যান্ডে ফিরে যান, গভর্নমেন্ট থেকে ওকে একটা পেনশন দেওয়া হয়েছিল, সেই পেনশনটা পেয়ে উনি মোটামুটি বাকি দায়িত্ব নিশ্চিন্ত ছিলেন। এই হচ্ছে গল্পটা। আর এই ভদ্রমহিলার প্রতি শ্রদ্ধাতে অ্যাকচুয়ালি আমি আমার করা একটা ব্রিডের নাম রেখেছি জ্যান বারে। এবারে বলি যে বোগেনভেলিয়া ব্রিডিং এ গেলাম কেন, ওই একই ব্যাপার, আমার একটু আনকনভেনশনাল ব্যাপারটা ছিলই, নতুন কিছু করা যায় কিনা। এখন যখন বোগেনভেলিয়া গাছ আমি পড়তে শুরু করলাম, আমার তো একটু পড়াশোনার দিকে ঝোঁকটা বরাবরই ছিল, ওই লাইনে কি বইপত্র পড়া যায় আমি খুঁজে বেড়াচ্ছি। তখন আইসিআর থেকে তখন বিপি পালের একটা বই পেলাম, বোগেনভেলিয়া, ছোট্ট একটা বই কিন্তু মূল্যবান বই। আমার ধারণা আজ পর্যন্ত ইন্ডিয়াতে বোগেনভেলিয়ার উপর যত বই লেখা হয়েছে ইন্ডিয়াতে, তার মধ্যে এটাই সেরা বই। এর থেকে ভালো বই গ্রোয়ারদের জন্য নেই, কিন্তু বইটা ওরা প্রিন্ট করে না, বইটা ওরা প্রিন্ট করে না, এবং তার বদলে ওরা নিজেরা সব মানে 1,500 2,000 টাকা দামের বই লিখছে, যে বইগুলো বেশিরভাগই ওয়েস্টেজ, ট্র্যাশ, হাতে কলমে কাজ না করে খুবই লেখা বই বেশি বুঝি, আমি সরাসরি বলে দিচ্ছি।
এইটাই কথাটা। তো এখন আমার সৌভাগ্য যে আমি ওই সময় বইটা পেয়েছিলাম। আর বোগেনভিলিয়ার ভ্যারাইটি তখনকার দিনে যেগুলো ছিল, সেই ভ্যারাইটি গুলোকে আপনারা এখন বলেন ইন্ডিয়ান ভ্যারাইটি। এগুলো প্রায় কোনোটাই ইন্ডিয়ান ভ্যারাইটি নয়, যেগুলো আপনারা করছেন এখন। এগুলো মানে আমাদের ইন্ডিয়ান দেশি ভ্যারাইটি বলে যেগুলো ভাবছেন, এগুলো মেনলি এসেছিল কেনিয়া থেকে, আফ্রিকা থেকে, আর সাউথ আফ্রিকা থেকে দু একটা এসেছিল। আর এসেছিল একদম প্রথমে যেটা সনাতন বললো, সেগুলো তো ইতিহাস ঠিকই আছে। মূলত 3টে স্পিসিস। বোগেনভিলিয়া কিন্তু অনেক স্পিসিস আছে, বোগেনভিলিয়া স্পিসিসের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি। আজকাল অবশ্য বলা হচ্ছে যে কম, 24টা-25টা। যাই হোক, কমপক্ষে 24টাও যদি হয়, 24টা স্পিসিসের মধ্যে আমাদের কিন্তু যা বোগেনভিলিয়া আমরা করি, মাত্র 3টে স্পিসিস এর মধ্যে যুক্ত আছে, বাকিগুলো কোনো কাজে লাগে না। অনন্ত সম্ভাবনা আছে এটা, যদি অন্য স্পিসিস গুলো যোগ করে এর সঙ্গে ক্রস করে কিছু করা যায়। এই 3টে স্পিসিস পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে স্পেকট্রাবিলিস একটা, আর একটা হচ্ছে গ্লাবরা, যেটা কোথাও বললো গ্লাবরা, আর একটা হচ্ছে পেরুভিয়ান। এই 3টে স্পিসিস, যা কিছু ক্রসিং ইন্টারক্রসিং এই 3টে স্পিসিস এর মধ্যে হয় যাবতীয় ভ্যারাইটি। এই ব্যাপারটা গোলাপেও হয়ে আছে। গোলাপেতেও আপনার ওই 109টা 10টা এরকম স্পিসিস, কেউ বলে আজকাল 115টা। যাই হোক, মোটামুটি 100-র উপরে স্পিসিস আছে। তার মধ্যে হাতে গোনা কয়েকটা স্পিসিস ব্রিডিং এসছে, বাকিগুলো আজ পর্যন্ত আসেনি। আমাদের ইন্ডিয়াতে একমাত্র স্বনামধন্য মারা গেছেন কিছুদিন আগে, এই ভদ্রলোক চেষ্টা করেছিলেন অন্য স্পিসিস নিয়ে কিছু কাজকর্ম করার, কিন্তু সেটা আনফর্চুনেটলি বিদেশে যথেষ্ট আদৃত হলেও ইন্ডিয়াতে বিভাগনের কাজের গুরুত্ব, এমনকি বড় বড় ব্লগার অনেকে দেয়নি, আমার যেটা মনে হয়েছে। সামনে বলেন দারুণ কিছু করেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আড়ালে যখন নিজেদের মধ্যে হয় তখন তো ওই গাছ দিয়ে কিন্তু ওই গাছগুলোই কিন্তু আপনার নেক্সট স্টেপটা, পরবর্তী জেনারেশন আমাদের পৌঁছে দেবে। আপনারা যদি এইভাবে ক্রমশ, এত ভারী একটা বাটকার হাতে ধরিয়ে দিয়েছে, সে বাটকাটা দেখে দেওয়া যায় সবসময়। এখন ঘটনা হচ্ছে, আপনারা যদি বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করেন, যেমন আমার একটা ইচ্ছে ছিল একটা ভ্যারাইটি নিয়ে কাজ করবার, খুবই ইচ্ছে ছিল, কিন্তু পিলার টু পোস্ট ঘুরে ঘুরে ভ্যারাইটি আমি জোগাড় করতে পারিনি। সেই গাছটার নাম হচ্ছে আরবোরিয়া, স্পিসিস আরবোরিয়া, বোগেনভিলিয়া আরবোরিয়া। এটা ক্রিপার হয় না, এটা ট্রি ফর্ম। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এখনকার দিন তো নানা রকমের যোগসূত্র থাকতে পারে। গাছটা আমেরিকায় আছে, গাছটা থাইল্যান্ডে আছে। এই গাছটা ট্রি ফর্ম হয়, ক্রিপার হয় না, এবং বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে সন্ধ্যার দিকে একটা হালকা গন্ধ। এই বোগেনভিলিয়া এখনো পর্যন্ত আর কেউ নেই। চেষ্টা করেছিলাম যদি হাতে পেতাম তো কাজ করবো, পেলাম না। ICRA বা NDRI তে বহু চেষ্টা করেছি, নানা রকম অসুবিধা এগিয়ে গেছে। ছিল ওদের কাছে, জানি গাছটা, এই ওকে দেখিয়েছে ওকে দেখিয়েছে, আলটিমেটলি বলেছে এমন একদিনের নাম তিনি এইটা করতে পারেন, কি জোর করতে পারেন গাছটা। আপনারা যদি জোর করতে পারেন পরবর্তী ক্ষেত্রে করবেন কাজ। এখন যাই হোক, এই যে কেনিয়া থেকে যে গাছগুলো এলো আর যে গাছগুলো নিয়ে বিপুপাল লিখলেন, এই গাছগুলো একটা সময়তে এখানে আমাদের পড়তে যাচ্ছিল, কিন্তু যেটা বললো যে জঙ্গলি গাছের মতো লোকে গেটে করতো, ছাতে বন্ধুরা করা একাধটা হতো, খুব বেশি কিছু হতো না, করতো না। আমাকে ইন্টারেস্ট করলো বলবো যেটা, সেটা হচ্ছে গুরুকুল নার্সারি বলে একটা নার্সারি ছিল, নার্সারিতে উঠে গেছে। ওদের কাছে কিছু পুরোনো ভ্যারাইটি ছিল, যেসব ভ্যারাইটির নামই হয়তো আপনারা শোনেন, সুন্দর সেসব গাছ আপনারা দেখতে পান, আমি দেখেছি সেগুলো। যেমন ধরুন লুমিনোসা, শুনেছেন লুমিনোসা? আচ্ছা, জেনিফার ফার্মি দেখেছেন তো? দেখেন না। ইসাবেল গ্রেসমিথ, উইলিয়াম গ্রেসমিথ দেখেছেন কেউ? দেখেছেন, দেখেন না। ওইসব গাছ আমি ওখানে দেখেছি। লাফ্রান্স দেখেছেন ম্যাডাম? গুরুকুল নার্সারি ছিল, আমি এসে পড়েছি। মানে এটা হচ্ছে প্রথম HT আমি পড়েছি, কিন্তু আমি পড়েছি ওখান থেকে নিয়ে এসে। এখন ঘটনা হচ্ছে যে এই গুরুকুল নার্সারিতে কিছু মানে ট্রেজার ছিল, আমি ওদের কাছ থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা গাছ ছিল, ওরা আমাকে নাম বলেছিল পদ্মিনী। এখন এটা আমাদের বাংলা উচ্চারণে পদ্মিনী ঠিক আছে, কিন্তু পদ্মিনী বলে কোনো গাছের রেফারেন্স অনলাইন কোনো জায়গায় পাই না। কাছাকাছি নাম একটা পেয়েছি পদ্মিনী, PADMI। আর এমন হতে পারে পদ্মিনীটা এদের কাছে এসে পদ্মিনী হয়ে গেছিল, তা হতে পারে। পদ্মিনী গাছটা ছিল এদের কাছে, ICRA NDRI ছিল।
আমি চেয়ে পাই না। আমি তাহলে মেলাতাম যদি পেতাম গাছটা। আচ্ছা, এই পদ্মমণি গাছটা আমি বোলপুর থেকে যে এনেছিলাম, সে নার্সারিটা এখন আমি তো বোলপুর নার্সারি এনেছিলাম, সে আমাকে দিচ্ছিল না, যতবারই যাই বলে চারা না। তা আমি আলটিমেটলি একদিন বললাম যে মানে আমি দেখলাম একে দিয়ে হবে না, আমার মালিকের হওয়ার দরকার। আমি মালিকে ধরলাম, মালিকে ধরে মালিক পেছন পেছন ঘুরতে ঘুরতে দেখলাম একটা জায়গায় একটা চারা লুকোনো আছে। আমি মালিককে গিয়ে বললাম, তো দেখলাম একটা গাছ রয়েছে, ওই গাছটা, ওটা আপনি দাম দিতে পারবেন না, ও একজন লিখে গেছে। কত দাম? বললো 50 টাকা। আমার তো কলেজ লাইফে 50 টাকা সত্যি অনেক টাকা, বড় মিলে 2 টাকা 1 টাকা বিক্রি হতো। আমি বিনা বাক্য করে 50 টাকা বার করে দিয়ে বললাম গাছটা আমি দিয়ে দেবো। লোকটা কোথায় ভেবেছিল যে আরো কিছু বেশি বললে ভালো হতো, বেশি বললে পেতো না, আমার কাছে ছিল না। যাই হোক দিয়ে নিয়ে চলে এসেছিলাম। আমার ব্রিডিং শুরু এই গাছটা দিয়ে। ওই গাছটা ছিল অস্বাভাবিক, ওরকম কোনো গাছ আমি কোনোদিন দেখিনি। গাছটা আমার কাছে এখন আর নেই, কারণ আমার অনেক বাড়ি পাল্টাতে পাল্টাতে গাছটা একসময় মারা গেছে। কিন্তু গাছটার সমস্যাটা ছিল যে ওর কোনো ভেজিটেটিভ গ্রোথ হতোই না, সবসময় ফুল ফুল হয়ে আছে, ভেতর থেকে আবার ফুল বেরোচ্ছে, নেক্সট সেট আবার বেরিয়ে আসছে। গাছটাকে আমি ফুল ছাড়া পেতাম। ওই গাছের সঙ্গে দু একটা আমাদের তখনকার ভ্যারাইটি বলিয়ে আমি ক্রসিংটা শুরু করি। ক্রসিং কি করে করা হয় মুখে বলে বোঝানো যাবে না, বগুনভিলিয়া ক্রসিং খুব ডিফিকাল্ট টাস্ক। মানে গোলাপ বা চন্দ্রমল্লিকায় অনেক সহজে কাছে করা যায়, বগুনভিলিয়া এত সহজে করা যাবে না। খুব হাত চোখ চাই, আর হাত কাঁপলে চলবে না, হাতটা স্ট্রেট হওয়া চাই। আমার এই বয়সে এসে এখনো ভগবান হাত কাঁপাচ্ছে না, যাই হোক ভগবান বলে যদি কেউ থাকেন, কিন্তু খুব কঠিন ব্যাপার। চোখ তো আগের মতন অবশ্যই নেই আর আমার, কিন্তু যাই হোক এইগুলো যাদের আছে তারা করবেন শুরু। হাত স্টেডি রাখতে হবে, হাত স্টেডি না রাখতে পারলে ফুলটা খসে পড়ে যাবে, কিছু করতে পারবেন না আপনি। যখন শুরু করবেন কিভাবে শুরু করবেন সেইটা আমি ইঙ্গিতটা দিয়ে যাচ্ছি। শুরুটা যেটা করবেন, আমি এসব স্পিসিস আপনারা খুঁজে পাবেন না, কোনটা কোন স্পিসিস থেকে এসছে, সবই তো হাইব্রিড হয়ে বেরিয়ে এসছে। স্পিসিস এর অরিজিন খুঁজতে গেলে আপনাদের সেসব রেফারেন্স খুঁজতে হবে, গুগলে হয়তো কিছু কিছু পাবেন, সব পাবেন না। সেক্ষেত্রে চোখের দেখার উপর নির্ভর করতে হবে। আমাকে চোখের দেখার উপরই করতে হয়েছিল। চোখের দেখাটা কি? এই যে নানান রকমের বইগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি মেনলি 2 রকমের পাতা দেখতে পাবেন। একটু ওভাল শেপের চওড়া পাতা, আর একটা হচ্ছে সরু ইলেকট্রিক্যাল সরু পাতা। জেনে রাখবেন সরু পাতার গাছগুলোতে ব্রিডিং এর চান্স বেশি। সাধারণ গ্রোয়ারের পক্ষে সরু পাতার গাছগুলোর দিকে যেতে হবে, চওড়া পাতার গাছের দিকে যাবেন না প্রথম দিকে। চওড়া পাতার গাছগুলো বেশিরভাগই এসছে পেরিফিয়ানা স্পিসিস থেকে। পেরিফিয়ানা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে ভালো ব্রিড করে না, ভালো মানে প্রায় করেই না, নিজে থেকে যদি হয়ে যায় কিছু হয়ে গেল। আদারওয়াইজ পেরিফিয়ানা চট করে এখানে ব্রিড করবে না। কারো কপাল ভালো থাকলে, যার অনেক গাছ আছে, আমি দেখলাম প্রচুর গাছ আছে, অনেক গাছের মাঝখানে এক একটা গাছ পেয়ে যেতে পারে। কিন্তু আদারওয়াইজ যারা ছাদে গাছ করছেন, অল্প গাছ নিয়ে কাজ করবেন, কোনো ব্রিড নিয়ে চেষ্টা করবেন, চেষ্টা করবেন সরু পাতার গাছগুলোর জন্য। আচ্ছা, এরপরে কি বাঁচবেন? বগুনভিলিয়ার 2 রকমের গাছ পাবেন। কিছু গাছের ফুল অল্পায়াসী খসে পড়ে যায়, আর কিছু গাছের ফুল দেখবেন গাছে লাস্টিং করতে থাকে, ছেড়ে ফেলে দিলে ভালো না। আর তা নইলে নিজে থেকে পড়লেও একেবারে বিবর্ণ হয়ে গিয়ে পুরনো হয়ে গিয়ে তবে পড়বে, আগে পড়বে না। সেই সব গাছকে বেছে নেবেন যাদের ফুল পড়বে, যেমন ধরুন ফর্মোজা, আপনাদের চেনা গাছ। যদিও ফর্মোজা এখন অনেক নকল ফর্মোজা হয়ে গেছে, যাই হোক অরিজিনাল ফর্মোজা যদি কারোর কাছে থাকে জানতে পারবেন। ফর্মোজা কিন্তু সহজে ছিল, ফর্মোজা গাছটাকে নেবেন, দেখবেন ভালো বিক্রি পাচ্ছেন। ওই রকম দেখে নেবেন যাতে ফুল পড়ছে না। সেই যদি চওড়া পাতাও হয় তাতেও নিতে পারেন, দেখবেন ফুল পড়ছে না। যাদের ফুলটা পড়ে যায় দ্রুত, সেই গাছে ব্রিড করাটা অনেক কঠিন, নতুন হাত চেষ্টা করা উচিত নয়। তাহলে 2টো মেন ক্লু বলে দিলাম। এরপরে ব্রিড অক্টোবর নভেম্বর করবেন, ফার্স্ট ফ্লাওয়ারিং ওই সময়টা। আমার অভিজ্ঞতা অনুসারে বোগেনভিলিয়ায় যত রকমের সিজনে ফুল ফুটুক না কেন, ম্যাক্সিমাম সিড ফর্মেশনের প্রবণতাটা ওই সময়টা। অন্য সময় সিড হয় কিন্তু একটু কম হয়। ওই সময় করলে আপনার এখন বা একটু আগের থেকে তার সিডটা উঠে আসতে শুরু করে, এবং সেটা ভায়াবল সিড পাওয়া যায়, গোটা শীতকালে ম্যাচিউর করে। আর কি দেখার আছে? যখন আপনারা নিজেরা ব্রিড করবেন তখন নিজেরা দেখতে পাবেন যে
এক একটা ভ্যারাইটি এক একটা সময়ে ম্যাচিউর লাগে, ম্যাচিউর করতে সময় লাগে। যেমন ধরুন আপনি এই যে আপনাদের খুব পরিচিত গাছ লাল ফুল, একটু আগে আপনার সঙ্গে নাম বললাম, নাম ভুলে যাচ্ছে, ডাফিন রয়্যাল, রয়্যাল ডাফিন। রয়্যাল ডাফিন এই গাছটা বীজ করা যায় খুব সহজে, এবং ওর ফুল মানে মোটামুটি তখনও কালার আছে, তেল লাল হয়ে এসছে, তখনই ওর সিড ম্যাচিউর হয়ে গেছে। রয়্যাল ডাফিন এটা দেখা যায় খুব সহজে। আবার বহু গাছ আছে, আমার নিজের বহু গাছ আছে যেগুলোতে দেখা যাবে ফুল পুরো বিবর্ণ হয়ে গেছে, শুকিয়ে গেছে, ভেতরে সিড পট তখনও গ্রিন হয়ে বসে আছে, শেষ। এখন এইটা আপনাকে অভিজ্ঞতা বার করতে হবে কোনটা কখন হচ্ছে। তারপরে আপনার জার্মিনেশনের ব্যাপার আছে, উনি আমি এখানে দীঘায় তো করছি না আলোচনা। জার্মিনেশন হবে, আর মনে রাখবেন না আপনি বীজ পেয়েছেন বলে আপনার যুদ্ধ জয় হয়ে গেল, কিচ্ছু হয়নি। আসল লড়াইটা তারপরে, ওই যে বীজটা পেয়েছেন, চারা হলেও মনে করুন, ধরে নিন চারাও হয়েছে, সবই পজিটিভ আপনার, চারাও পেলেন, কিন্তু ওই চারাটা ফুল আসবে কবে, এবং সেই ফুলটা মানে আদৌ মার্কেটেবল কিনা সেটাকে আপনাকে ট্রায়াল করতে হবে। কি দেখবেন আপনি, আমি যা দেখি সেটা বলে দিচ্ছি, আপনি কি দেখবেন আপনি জানেন। এক হচ্ছে হার্ডিনেস, গাছ শক্তিশালী না হলে আমি সেই গাছকে রিলিজ করি না। দুই হচ্ছে ফুলের কালার, মোটামুটি একটা খুব বেশি ভ্যারিয়েশন তো নেই কালারে ফুলের, সেটা ঠিক মতন কালার ঠিক আছে কিনা, পছন্দ মতো কালার কিনা, এটা একটা দেখলেন। আর 3 নম্বর হচ্ছে আমি যেটা দেখি সেটা হচ্ছে প্রফিউজ ব্লুমিং কিনা। আমি আরো একটা জিনিস দেখি যে ওটা ভালো হয় যদি রিপিট বারবার ফুলতে হয়। এতগুলো ক্রাইটেরিয়ান যদি পাস করে আমার, তাহলে আমি তাকে একটা নাম দিই, ছেড়ে দিই। আর যদি পাস না করে তাহলে ফেলে দিই। যেমন গত সপ্তাহেতেই আমি অন্তত 15-20টা গাছ ফেলেছি, এবং সেই গাছগুলোকে আমি প্রায় 1.5 বছর ধরে মেনটেন করেছি, খাবার দিয়েছি, সার দিয়েছি, সবকিছু করে 1.5 বছর পরে গাছটা কেটে ফেলে দিয়েছি। এই পরিশ্রমটা আপনাকে করতে হবে, ছাদ ভর্তি হয়ে যাবে অকেজো গাছে। এখন সেটা যদি করতে প্রস্তুত থাকেন তখনই ব্রিডিং করবেন, নইলে করবেন না। আর একটা অতি উৎসাহে প্রথম ইচ্ছে হবে যে যা হয়েছে সেটাকে রিলিজ করবে, সেই গাছটা কিন্তু থাকবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের সুজাতা ম্যাডাম গোলাপের সঙ্গে আছেন, কাজে উনি জানেন গোলাপে এখন কিছু ব্রিডিং এর কাজ হচ্ছে। কিন্তু এবার উনি এটাও জানেন এই গোলাপে এই যে ব্রিডিং হচ্ছে, এত গাছ বাজারে ছাড়া হচ্ছে, সবই হচ্ছে, 5 বছর পরে সেই গাছটাকে খুঁজে গেছে, খুঁজছে না কেউ। তার কারণ মার্কেটে যেটা আছে তার অন্তত সমতুল্য যদি আপনার ওই গাছটা না হয়, তাহলে ওই গাছটা কেউ নেবে না। ওই নতুন বলে প্রথম নেবে, তারপর আর নেবে। কিন্তু এখন আমার কয়েকটা ভ্যারাইটি বাইরে চলে গেছে সমস্ত। সাংহাই থেকে আমার বলাকার ছবি পাঠিয়েছে, এটা বোটানিক্যাল গার্ডেন থেকে একজন, থেকে ভালো লাগলো, সেখানে ফুল ফুটছে। আচ্ছা, তাইওয়ানে দেখলাম আমার কয়েকটা গাছ বিক্রি হচ্ছে। আমাকে চেন্নাই থেকে একজন ভদ্রলোক মানে ছবি পাঠালেন, মানে মাস্টার কালেক্টর ওখানকার, উনি বিদেশে বিভিন্ন জায়গাতে গাছ নিয়ে আসেন। ফলে তাইওয়ানের নার্সারি যে ক্যাটালগ, সেখান থেকে ছবি তুলে পাঠিয়েছেন আমার 4টে গাছের ছবি। গাছের দাম হচ্ছে $600 থেকে $1000। এখন অবশ্যই ওদের ভালো লেগেছে তাই দাম দিচ্ছে, দাম দিয়ে কেনার লোক আছে ওখানে। আমি বুঝলাম ওদের পারচেসিং পাওয়ার আমাদের থেকে বেশি, সেই জন্য ওরা কোনো দাম দেবে, আমাদের এখানে অত পারচেসিং পাওয়ার নেই। তাহলে গাছটা ভালো না থাকলে $5 দেবে না। আপনারা যখন কোনো গাছ করবেন ব্রিডিং করে, ব্রিডিংটাই শেষ কথা নয়, আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী, এখন পৃথিবীটা ছোট হয়ে গেছে, আপনাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ভাবতে হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনার গাছটা কোন জায়গায় আছে সেইটা যদি না থাকে, তাহলে গাছটা রিলিজ করতে হবে, বদনাম ছাড়া কিছু নেই। আর আমি তো নাম দিই যখন, ও তো ঠাকুর দেবতার নাম দেয়, ডালিয়া চেনাশোনা মানুষদের নাম দেয়, আর আমি মোটামুটি সেটেলে লোক, তো ও আধুনিক আমার তুলনা অনেক। আমি ওই মোটামুটি, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন, আমি ওমেন পাওয়ার বিশ্বাসী। মহিলারা না থাকলে হবে না কিচ্ছু। আমার 10 জেনারেশন পর্যন্ত যে মহিলারা পর আছেন, তাদের প্রত্যেকের নামে আমি একটা গাছ রেখেছি। আর আমাদের বাংলায় যে সমস্ত মহামানব বা এরা জন্মগ্রহণ করেছেন মনে হচ্ছে আমি তাদের নামে গাছের নাম রাখি বিভিন্ন। সেখানে আমার শুধু মহামানব বলে না, মানে তাদের ভক্তি টক্তি করতে আমি কিছু ব্যাপার না। আমার সেখানে সুচিত্রা সেন, চন্দ্র স্বামী আছেন, পরিষ্কার ব্যাপারটা হচ্ছে এটাই। এবং সুচিত্রা সেন তাইওয়ানে খুব জনপ্রিয়, চন্দ্র স্বামী। কাজেই আমি মনে করি যে ছড়িয়ে দিচ্ছি এটার নাম, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারবেন। কারণ গাছ করার পরেতে এটাই বোধ হয় সবচেয়ে ভালো জায়গা। হ্যাঁ,
পয়সার একটা ব্যাপার আছে, যারা মনে করবেন এটাকে ইনিশিয়াল কিছু করবেন, আমার এদিকে কোনো ইন্টারেস্ট ছিল না। আপনাদের থাকলে করবেন, আমার এই ব্যাপারটা কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ আমার রুটি রুজির জন্য চাকরি ছিল। যাই হোক, এই হলো ব্যাপার। মোটামুটি আমি যেটুকু সেটুকু বললাম, একটু বেশি সময় নিয়েছি আপনাদের, তবে আর তো কখন হয়তো আসবো না এখানে, নিলাম আপনাদের কাছে, তার জন্য ক্ষমা চেয়ে নিলাম, ছেড়ে দিচ্ছি।